শান্তিতে বসে রুটি খাও, নইলে আমার গুলি তো আছেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট সফরে গিয়ে পাকিস্তানকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার ভারতের গুজরাটের ভুজে এক রোড শো এবং একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তানের জনগণকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা শান্তির পথে চলবে নাকি সন্ত্রাসবাদের পথ থেকে ধ্বংস ডেকে আনবে। মোদী বলেন, পাকিস্তান যদি শান্তিতে রুটি খেতে চায় তবে তাদেরকে সন্ত্রাসবাদ পরিত্যাগ করতে হবে, অন্যথায় ভারতের পক্ষ থেকে কঠোর জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি দাবি করেন, ভারতের প্রতিশোধ এতটাই তীব্র ছিল যে পাকিস্তানের বিমান ঘাঁটিগুলো আজ আইসিইউতে। মোদী দাবি করেন, ভারতের সেনাবাহিনীর সাহসিকতার কারণে পাকিস্তান সাদা পতাকা তুলতে বাধ্য হয়েছিল। তিনি আরো বলেন, ভারত আগেই সতর্ক করেছিল তাদের লক্ষ্য সন্ত্রাসী অবকাঠামো, কিন্তু পাকিস্তান সেই সতর্কতা উপেক্ষা করেছিল এবং এখন সেই ভুলের ফল ভোগ করতে হচ্ছে। এর আগে গুজরাটের দাহোদে এক জনসভায় মোদী অপারেশন সিন্দুর প্রসঙ্গে বলেন, এটি কেবল একটি সামরিক অভিযান ছিল না, বরং ভারতের সাংস্কৃতিক মূল্যবোধ ও আবেগের প্রতিফলন। মোদী পাকিস্তানের জনগণের উদ্দেশ্যে বলেন, আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা কি অর্জন করেছো? আজ ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, কিন্তু তোমাদের অবস্থা কি? যারা সন্ত্রাসবাদকে উৎসাহিত করেছে তারা তোমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে। রোড শোর সময় মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানায় স্থানীয় জনতা। তিনি জানান, 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে ভুজের রানওয়ে মেরামতে যেসব সাহসী মহিলা অংশ নিয়েছিলেন তারা তার সঙ্গে দেখা করে তাকে আশীর্বাদ দিয়েছেন এবং উপহার হিসেবে একটি সিঁদুর গাছ দিয়েছেন। ফরাসি প্রেসিডেন্টকে প্রকাশ্যে মুখে ধাক্কা মারলেন স্ত্রী। ভিয়েতনাম সফরে গিয়ে বিমান থেকে নামার আগ মুহূর্তে ঘটে যায় অপ্রত্যাশিত এক দৃশ্য। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মুখে প্রকাশ্যে ধাক্কা বা খামচি মারেন তার স্ত্রী ব্রিগিট ম্যাক্রো। এই অস্বাভাবিক মুহূর্তটি ধরা পড়ে বার্তা সংস্থা এপির ক্যামেরায়। এশিয়া সফরের অংশ হিসেবে ভিয়েতনাম সফরে যান ফরাসি প্রেসিডেন্ট। এপির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে অবতরণ করার পর প্রেসিডেন্টের বিমানের দরজা খোলার সঙ্গে সঙ্গেই সামনে এসে দাঁড়ান ব্রিগিট। মুহূর্তেই দুই হাত দিয়ে স্বামীর মুখে সজোরে এক ধরনের ধাক্কা বা খামচি মারেন তিনি। ঘটনায় কিছুটা বিব্রত হয়ে পড়েন প্রেসিডেন্ট ম্যাক্রো, তবে অল্প সময়ের মধ্যেই নিজেকে সামলে নেন। এরপর স্বাভাবিক ভঙ্গিতে বাইরে অপেক্ষমান কর্মকর্তাদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। এ সময় ব্রিগিট ম্যাক্রো বিমানের ভেতরেই অবস্থান করছিলেন, ফলে তার মুখের অভিব্যক্তি বোঝা যায়নি। এর কিছুক্ষণ পর দম্পতিকে বিমান থেকে নেমে আসতে দেখা যায়, তবে আগের সফরগুলোর মতো এবার আর স্বামীর হাত ধরে নামেননি ব্রিগিট। বিষয়টি নজর এড়ায়নি উপস্থিত সাংবাদিক ও পর্যবেক্ষকদের। ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে প্রেসিডেন্ট ম্যাক্রো রাজনৈতিক বিরোধীরা ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করতে থাকেন। এছাড়া ঘটনাটির কিছু স্থির চিত্রও ভাইরাল হয়। প্রথম দিকে ম্যাক্রোর প্রেসিডেন্ট দপ্তর এসব ছবি ও ভিডিওকে সম্পাদিত ও ভুয়া বলে দাবি করেছিল, তবে পরে প্রেসিডেন্ট দপ্তরের কাছের একটি সূত্র নিশ্চিত করে ঘটনাটি সত্য এবং এটি তাদের ব্যক্তিগত মুহূর্তের একটি অংশ। ম্যাক্রোর এক ঘনিষ্ঠ সহযোগী জানান, প্রেসিডেন্ট ও তার স্ত্রীর মধ্যে একটি সাধারণ ঝগড়া হয়েছিল এবং এতে কেউ আহত হননি। অপরদিকে প্রেসিডেন্টের বহরে থাকা এক কর্মকর্তা জানান, ওরা শুধু একে অপরের সঙ্গে মজা করছিলেন, এটি আসলে অতিরঞ্জিত করা হচ্ছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, এমন একটি ঘটনা একজন রাষ্ট্রপ্রধানের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন তা ভিডিওতে ধরা পড়ে এবং জনসম্মুখে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে ফরাসি রাজনৈতিক অঙ্গনে এবং গণমাধ্যমে চলছে জোর আলোচনা। কেউ বলছেন এটি নিছক দাম্পত্য খুনসুটি, আবার কারো মতে ফরাসি প্রথম দম্পতির সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের গুঞ্জনেরই একটি নতুন রূপ প্রকাশ পেল। মুসলিমদের হাতছাড়া হচ্ছে আল-আকসা মসজিদ। ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদে শুধুমাত্র মুসলিমদের নামাজ ও অন্যান্য ইবাদত করার অনুমতি রয়েছে। 1967 সালে আরব যুদ্ধের পর ইসরায়েল জেরুজালেম ও আল-আকসা মসজিদ দখল করে। এর আগে জেরুজালেমের এই পবিত্র মসজিদটি জর্ডানের নিয়ন্ত্রণে ছিল। জেরুজালেম ইসরায়েল দখল করলেও জর্ডানের ওয়াকফ বোর্ডই মসজিদটি পরিচালনা করছিল। এতে করে জেরুজালেম ইসরায়েলিদের নিয়ন্ত্রণে থাকলেও সেখানে কোনো ইহুদি প্রার্থনা করতে পারত না, যা নিয়ে স্থিতাবস্থা বা চুক্তি রয়েছে। এই চুক্তি 1967 সাল থেকে এখন পর্যন্ত কার্যকর আছে। তবে দখলদার ইসরায়েলের উপগ্রন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির আজ সোমবার প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইহুদিরা আল-আকসায় সেজদা দেওয়া সহ সব প্রার্থনা করতে পারবে। সোমবার কথিত জেরুজালেম দিবস উপলক্ষে ব্যাপক পুলিশ উপস্থিতির মধ্যে আল-আকসায় জড়ো হতে থাকে ইহুদিরা। এ সময় সেখানে যান ইতামার বেন গিভির। ইহুদিরা আল-আকসা মসজিদকে টেম্পল মাউন্ট হিসেবে অভিহিত
উদ্ধৃত করে। দখলদারদের এ মন্ত্রী সেখানে গিয়ে বলেন, আজ ঈশ্বরকে ধন্যবাদ, টেম্পল মাউন্টে প্রার্থনা করতে পারা সম্ভব হয়েছে। আমরা ঈশ্বরকে এজন্য ধন্যবাদ জানাই। এই দখলদার আরো বলেন, আমরা এখানে জিম্মিদের এবং গাজায় আমাদের জয়ের জন্য প্রার্থনা করতে এসেছি। উগ্রবাদী বেন গিভিরের রাজনৈতিক দলের নেতা ও ইসরায়েলি পার্লামেন্টের সদস্য জাভি সুকত্ত আজ আল আকসায় গিয়েছিলেন। এই দখলদার সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি ইসরায়েলের একটি পতাকা নিয়ে হাঁটছেন। ওই সময় এই দখলদারকে বলতে শোনা যায়, টেম্পল মাউন্ট এখন আমাদের হাতে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর আল আকসায় বেন গিভিরের তাণ্ডব চালানো নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে বেন গিভিরের প্রতি এর আগে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো বিরক্তি প্রকাশ করেছিল। এমনকি ইসরায়েলি সেনাবাহিনীও তার কর্মকাণ্ড নিয়ে সতর্কতা দিয়েছিল। তারা বলেছিল, আল আকসা মসজিদ নিয়ে বেন গিভির এমন মন্তব্য করতে থাকলে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়তে পারে। ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস 3 চালাতে প্রস্তুত ইরান। ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি জানিয়েছেন, ইসরায়েল যদি আবার কোনো ধৃষ্টতা দেখায় তাহলে ইরান ট্রু প্রমিস 3 অভিযানের মতো আরেকটি দাঁতভাঙ্গা জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। সোমবার তেহরানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তার ভাষায়, জায়োনিস্ট শাসন ব্যবস্থা ইরানের গৌরব ক্ষুণ্ণ করার মতো শক্তিশালী নয়। বিপরীতে ইরানের শক্তি ইসরায়েল ও তার মিত্রদের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। নারী ও শিশু হত্যাকারী ইসরায়েল এ ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না দাবি করে আব্দুর রহিম মুসাভি বলেন, তাদের নিজেদের নেতারাও এটা বোঝে যে তারা এ ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না। তবে যেহেতু বর্তমান শাসকরা নির্বোধ শিশু হত্যাকারী, তাই যে কোনো ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থেকেই যায়। আর যদি তারা আবার একটি ট্রু প্রমিস হজম করার জন্য ব্যাকুল হয়ে ওঠে তাহলে আমরা উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত আছি, এসব কথা যোগ করেন তিনি। ইরান এর আগে গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 1 এবং অপারেশন ট্রু প্রমিস 2 চালায়, যা ছিল ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রতিশোধমূলক সামরিক অভিযান। ওই অভিযানে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইরান ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনায় নিখুঁত আঘাত হানে। ইরানি কর্মকর্তারা বলেছেন, ওই অভিযানে ইরান তার সামগ্রিক সামরিক সক্ষমতার কেবল একটি ক্ষুদ্র অংশই ব্যবহার করেছিল। তবে এবার ইসরায়েল ও তার মিত্ররা ইরানের বড় ধরনের সামরিক সক্ষমতা দেখতে পাবে। গাজা নিয়ে সুসংবাদের ইঙ্গিত দিলেন ট্রাম্প। গাজার পরিস্থিতি নিয়ে শীঘ্রই ইতিবাচক অগ্রগতির সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের পারমাণবিক আলোচনা নিয়েও আশাবাদ প্রকাশ করেছেন তিনি। রোববার নিউ জার্সি থেকে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমার মনে হয় ইরান নিয়ে কিছু ভালো খবর আসতে পারে, গাজা এবং হামাস নিয়েও। তিনি আরো বলেন, আমরা দেখতে চাই এটি বন্ধ করা যায় কিনা, আর ইসরায়েলের সঙ্গেও আমরা কথা বলছি। পুরো পরিস্থিতিটাই থামানো যায় কিনা সেটা আমরা দেখতে চাই। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযান নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। আশ্রয় কেন্দ্রে পরিণত হওয়া একটি স্কুলে রোববার ইসরায়েলি বোমা হামলায় 25 জন নিহত হয়েছেন। দখলদার বাহিনীর হামলায় রেড ক্রসের 2 কর্মী, এক সাংবাদিক এবং বেশ কয়েকজন শিশুও প্রাণ হারিয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে জানিয়েছে, গাজায় 70,000-এর বেশি শিশু তীব্র অপুষ্টির সম্মুখীন। এরই মধ্যে 4 বছর বয়সী মোহাম্মদ ইয়াসিন নামের একটি শিশু খাদ্যের অভাবে মারা গেছে। কর্মকর্তারা বলছেন, বুধবার থেকে ইসরায়েল গাজায় মাত্র 100 ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে। গাজায় যে পরিমাণ খাদ্য সরবরাহ করা প্রয়োজন তার তুলনায় এটা খুবই সামান্য। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অন্তত 53,939 ফিলিস্তিনি নিহত এবং 1,22,797 জন আহত হয়েছে। তবে সরকারি গণমাধ্যম মৃতের সংখ্যা 61,700 এর বেশি বলে জানিয়েছে, কারণ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে থাকা হাজার হাজার মানুষ এখন আর বেঁচে নেই বলেই আশঙ্কা করা হচ্ছে। ভারত পাকিস্তানকে নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন। ভারতকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বিবেচনা করেছে পাকিস্তান। এ কারণে দেশটি পরমাণু অস্ত্র ও সামরিক শক্তির আধুনিকীকরণে জোর দিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির DIA সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান তার পরমাণু অস্ত্রাগার আধুনিক করছে এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাও বজায় রাখছে। পাশাপাশি বিদেশি উৎস থেকে ব্যাপক বিধ্বংসী অস্ত্র
অস্ত্রের উপাদান সংগ্রহ করছে বলেও জানানো হয়। সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ে। এ প্রেক্ষাপটেই এমন মন্তব্য এসেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। ডিআইএ আশঙ্কা করছে ভবিষ্যতেও পাকিস্তানের সীমান্ত অঞ্চলে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এবং পরমাণু শক্তি উন্নয়নে তা অগ্রাধিকার পাবে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, পাকিস্তান চীনের সামরিক ও অর্থনৈতিক সহায়তার উপর নির্ভরশীল। দুই দেশের বাহিনী প্রতি বছর যৌথ মহড়াও পরিচালনা করে। তবে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর সিপিইসি প্রকল্পে সন্ত্রাসী হামলার কারণে কিছু ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। এছাড়া চীনও সামরিকভাবে বিস্তৃতি বাড়াতে কাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দক্ষিণ পূর্ব ও পূর্ব এশিয়ার দেশগুলো সহ বাংলাদেশেও চীনের সামরিক উপস্থিতির পরিকল্পনার কথাও উঠে এসেছে।